আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফারহানা মজুমদার, সাথী সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও সুস্থ আছি। আজকে তোমাদের সাথে আমি অবাক জলপান দ্বিতীয় দৃশ্য নিয়ে কথা বলবো। গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে? হ্যাঁ, তোমাদের মনে আছে, তোমরা অনেক মনোযোগ সহকারে শুনেছিলে, তাই না? গত ক্লাসে আমরা অবাক জলপানের প্রথম দৃশ্যটি পাঠ করেছি, সেখান থেকে শব্দ অর্থ দেখেছি। আমরা আমরা সেখান থেকে বইয়ের নির্দিষ্ট কিছু শব্দের অর্থ ছাড়াও অতিরিক্ত কিছু শব্দের অর্থ আমরা শিখেছি, তাই না? এছাড়াও কি শিখেছি বলো তো? হ্যাঁ, তোমাদের মনে আছে, আমরা নতুন কিছু যুক্ত বর্ণ পড়েছিলাম, আমরা ওখান থেকে কিছু প্রশ্ন উত্তর পড়েছিলাম, মনে আছে? ওদের দুটো বাড়ি কাজ দিয়েছিলাম। কি দিয়েছি বলো তো? হ্যাঁ, তোমরা বাড়ি কাজটি অবশ্যই সবাই বাসায় করেছো, আর যারা এখনো করো নাই বা ভাবছো করবে, তারা অবশ্যই বাড়ি কাজটি করে ফেলবে। যখন স্কুল আবার শুরু হবে, আমরা অবশ্যই তারিখ অনুযায়ী সেই বাড়ি কাজগুলো দেখে নেব। তাহলে আসো আজকে পাঠে যাওয়া যাক। আজকে আমরা অবাক জলপান দ্বিতীয় দৃশ্য পাঠটি করে তোমাদের শোনাবো। সবাই বই খুলেছো? আচ্ছা, আমি পাঠটি করছি, তোমরা দেখো। দ্বিতীয় দৃশ্য। ঘরের ভেতর। ঘর নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত। মামা কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক: আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছে। মামা: আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন, কতগুলো ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। পথিক: আগে একটু খাবার জল যদি। মামা: আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। পথিক: এই মাটি করেছে। মামা: বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? পথিক: দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? মামা: শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে, মহা মুশকিল। পথিক: না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না, কেনই মরতে এসেছিলাম এখানে। বলি, মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা: আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হইয়া: এই জল কি খায়? মামা: না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব। তারপর যা বলছিল শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক: না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানিও না, কিচ্ছু বিশ্বাস করি না। মামা: কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক: না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। মামা: বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক: তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি।
খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। মামা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড়। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কি রকম হয় আর নোংরা জলে কি রকম তফাৎ হয়। আমি সব দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। পথিক, আহ, বাঁচা গেল। মামা, চটিয়া, এইটা কিরকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রাগিয়া, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকড়া পাগল আর যতগুলো আছে সব কটা কি খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দিবেন। আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। পথিকের দ্রুত প্রস্থান। পাশের গুলিতে সুর করিয়া সে হাঁটিতে লাগিল। অবাক জলপান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা এই অবাক জলপানের দ্বিতীয় দৃশ্যটি পাঠ করে আমি তো অনেক মজা পেয়েছি। তোমরা কেমন মজা পেয়েছো? খুব মজার না গল্পটি? দেখো, এই সুকুমার রায়ের অবাক জলপান একটি ছোট্ট নাটিকা। আমি গত ক্লাসে বলেছিলাম এই নাটিকাটিতে একটি গল্প বলা হয়েছে। আর আজকে নাটিকাটির দ্বিতীয় দৃশ্য পাঠের মধ্য দিয়ে আমরা শেষ করলাম। আর পুরো নাটিকাটি পড়ে আমরা এটা বুঝতে পেরেছি পথিক জলের তেষ্টায় তৃষ্ণার্ত হয়ে বারংবার জল চাচ্ছিল, কিন্তু জল তো পাচ্ছিলই না। বারংবার কি হলো? ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। কিন্তু শেষের দৃশ্যটিতে একটু চমৎকার বিষয় আমরা বুঝতে পেরেছি। পথিক খুব বুদ্ধি খাটিয়ে মামার কাছ থেকে জল নিয়ে পান করে ফেললো, তাই না? আসলে এখান থেকে এখন আমরা কিছু শব্দের অর্থ দেখব। আমি গত ক্লাসে বলেছিলাম যে বইয়ের তোমাদের প্রতিটি গল্প কবিতাতে নির্দিষ্ট কিছু শব্দের অর্থ দেয়া থাকে, সেগুলো তোমরা অবশ্যই করবে। আর সেই শব্দের অর্থগুলো বইয়ের পেছনে দেয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এছাড়াও কিছু অতিরিক্ত যে শব্দের অর্থ আমরা তোমাদের পড়িয়ে থাকি বা ক্লাসে যখন আমরা করাই নিয়ে থাকি, তখন তোমরা দেখে থাকো বিষয়টি। আজকেও আমি ঠিক সেভাবেই কিছু অতিরিক্ত শব্দের অর্থ তোমাদের জন্য বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি। আগে আসো আমরা বইয়ের কিছু নির্ধারিত যে শব্দের অর্থগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিই। সবাই 131 পৃষ্ঠা খোলো। 131 পৃষ্ঠা খোলো। দেখো, এখানে দেয়া আছে খাটিয়া। খাটিয়া শব্দের অর্থ কি দেখো তো 131 পৃষ্ঠায়। খুলেছ? হ্যাঁ, খাটিয়া শব্দের অর্থ দেয়া আছে কাঠের তৈরি খাট। খাটিয়া শব্দের অর্থ কি দেয়া আছে? কাঠের তৈরি খাট। তোমরা অবশ্যই শব্দের অর্থটি মুখস্থ করবে। এরপরে 130 পৃষ্ঠায় দেখো পথিক কি করলো। এখানে একটা এক্সপেরিমেন্ট করলো না? সেই বিশুদ্ধ জলটা যখন নিয়ে এসে রাখলো ট্যাপা টেবিলে, তখন সে চট করে খেয়ে নিল। যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট শব্দের অর্থ কি তোমরা জানো? 130 পৃষ্ঠায় দেখো দেয়া আছে পরীক্ষা নিরীক্ষা। কি দেয়া আছে বললাম? পরীক্ষা নিরীক্ষা। এরপরে আছে রুক্ষ মূর্তি। 134 পৃষ্ঠা খোলো, সেখানে দেয়া আছে দেখবে রুক্ষ মূর্তি। রুক্ষ মূর্তি শব্দের অর্থ উগ্র রূপ। উগ্র রূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও তোমাদেরকে আমি আগে বলেছি কিছু নতুন কিছু শব্দের অর্থ আমি সবসময় ক্লাসে পড়িয়ে থাকি, আজকেও তার বাইরে নয়। একটু খেয়াল করে দেখলে দেখো তোমরা, দরকার। দরকার, দরকার শব্দের অর্থ কি? এখানে পথিকের কি দরকার ছিল? জল। আর দরকার শব্দের অর্থ কি তাহলে বলে ফেলো তো, চিন্তা করো। এই যে প্রয়োজন। দেখো, দরকার শব্দের অর্থ প্রয়োজন। এরপরে আরেকটি শব্দের অর্থ আমরা দেখেছি ঝুড়ি। ঝুড়ি, দেখো ঝুড়ি। বাঁশ বেতের তৈরি পাত্র। বাঁশ বেতের তৈরি পাত্র। লিখেছ? আমি আবারও বলছি, দরকার শব্দের অর্থ প্রয়োজন। ঝুড়ি শব্দটির অর্থ বাঁশ বেতের তৈরি পাত্র।
আহ, শব্দের অর্থ বই থেকে তোমরা দেখবে, অতিরিক্ত কিছু পড়বে, অবশ্যই পড়বে। এছাড়াও আমরা যখন কোনো কবিতা বা গল্প ক্লাসে তোমাদের আমরা পড়াই, পাশাপাশি কিন্তু সেই গল্পের আলোকে পুরো গল্পটি যখন শেষ হয়, ওখান থেকে আমরা এক কথায় প্রকাশ করি, আমরা ওখান থেকে বিরাম চিহ্ন দেখি, আমরা সমার্থক শব্দ দেখি, বিপরীত শব্দ দেখি, দেখি না? তোমরা কিন্তু ঠিক সেভাবে করে নেবে। দেখো, আমি গত ক্লাসে তোমাদের কিছু যুক্ত বর্ণ নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? জিজ্ঞাসা, তারপরে কি বলেছিলাম? তর্ক, তেষ্টা। আশা করি তোমরা সবাই কি সেটা মনোযোগ দিয়ে শুনেছো। এছাড়া আমি কিছু যুক্ত বর্ণ তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা তো ক্লাস শুরু হলে আমরা দেখব। আজকে আমার কথা ছিল তোমাদেরকে নতুন কিছু নিয়মের যুক্ত বর্ণ দেখাবো। কারণ যুক্ত বর্ণের ক্ষেত্রে আমি তোমাদের গত ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি একটা স্বাভাবিকভাবে যখন আমরা কিছু উচ্চারণ করব, যেমন আমরা গত ক্লাসে বলেছি তেষ্টা, সেখানে মূর্ধন্য স আগে এসেছে, তারপর ট এসেছে। কিন্তু আমি বলেছিলাম যে কিছু ব্যতিক্রম নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আসো আমরা সেই ব্যতিক্রম কিছু যুক্ত বর্ণ তোমাদেরকে দেখাবো, বোঝানোর চেষ্টা করব। আমরা উচ্চারণ করলে তেষ্টাতে মূর্ধন্য স আগে আসে, তারপরে ট আসে। কিন্তু এমন কয়েকটি যুক্ত বর্ণ আছে সেটা কি উচ্চারণ করলে আগে পরে যাই আসে, কিন্তু লেখার সময় তা উল্টে যায়। বা অনেক সময় উচ্চারণ ঠিক থাকলেও লেখার সময় তা কি উল্টে যায়। হ্যাঁ, আজকে আমরা সেটা নিয়ে দেখব। দেখো, এখানে আমি একটু যুক্ত বর্ণ তোমাদের জন্য নিয়ে এসেছি। ব্রাহ্মণ, আমি উচ্চারণ কি করছি? ব্রাহ্মণ। দেখো, ব্রাহ্মণ, আগে ম বলছি, পরে কি বলছি? হ। তোমরা কি জানো এখানে যে যুক্ত বর্ণটি দেয়া আছে, ব্রাহ্মণে যে যুক্ত বর্ণটি দেয়া আছে, মাঝখানে দেখো যে যুক্ত বর্ণটি আছে ব্রাহ্মণে, এটাকে কি বলে জানো? ম। কি বলে এটাকে? ম। দেখো, আগে আমি ম তারপরে হ বলছি, কিন্তু যখন আমি বিভাজনে যাচ্ছি কি হচ্ছে? আগে হ চলে আসছে, তারপরে ম আসছে। খুব মজার না বিষয়টি? আমি সবসময় কি দেখি যে আগে যেটা উচ্চারণ করি সেটা আগে লিখি, তারপরে যেটা পরে উচ্চারণ করি সেটা পরে লিখি। বিভাজনও তাই, কিন্তু বলেছিলাম কিছু ব্যতিক্রম আছে, এই সেই ব্যতিক্রম। আমি বলছি ম, এই যে যুক্ত বর্ণটি দেয়া আছে এটা একটা উচ্চারণ আছে, জানো তোমরা কি? ম। আমি বলছি ব্রাহ্মণ, আমি আগে ম পরে হয় বলছি, কিন্তু যখন আমি লিখবো আমাকে মনে রাখতে হবে এটা ব্যতিক্রম, তখন সেটা উল্টে যাবে। হ ম। আর যুক্ত বর্ণে কি করতে হবে তোমাদের? একটা কমন বিষয়, সেটা কি? যুক্ত বর্ণে অবশ্যই বিভাজন করার সময় যুক্ত বর্ণতে যদি দুটি হয়, প্রথমটির নিচে আমরা কি দিব? হসন্ত দিব। তেমনি আরেকটি যুক্ত বর্ণ কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুলটি দেখেছো? অনেক সুন্দর ফুলটি। দেখো, এখানে কৃষ্ণচূড়া, স্ন। এই দেখো, আমি উচ্চারণ করছি, খেয়াল করো, মাঝখানে যে যুক্ত বর্ণটি দেয়া আছে এটাকে যদি আমরা উচ্চারণ করি স্ন। কি বললাম? স্ন। দেখো, আগে আমি মূর্ধন্য স বলছি, তারপরে মূর্ধন্য ন। এই যে একটি বর্ণ তোমাদেরকে লিখে আমি দেখানোর চেষ্টা করছি, এটাকে কি বলে জানো? মূর্ধন্য ন। আমরা কিন্তু প্রায় অনেকে বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখি যে জিজ্ঞাসা করা হয় মূর্ধন্য, কিন্তু আসলে না, মূর্ধন্য ন। তাহলে কি? কৃষ্ণচূড়া, যেটা আমি বিভাজন করি শব্দটিকে স্ন, উচ্চারণ হবে আগে স্ন, বিভাজন করলে মূর্ধন্য স, মূর্ধন্য ন। দেখো, এটা কিন্তু খুব বেশি হেরফের হচ্ছে না, কিন্তু আমি যখন লিখছি, লেখার সময় কিন্তু এটা কি জানি না, এটাকে কি বলে? ইয়। যখন আমি বিভাজন করব, যেটা উচ্চারণ করব সেটাই কিন্তু লিখবো স্ন। বুঝতে পেরেছ? এছাড়াও কিছু যুক্ত বর্ণ তোমরা তোমাদের জন্য আজকে আবারও আমার বলা থাকবে, অবাক জলপান নয়। তোমরা বইয়ের আনাচে কানাচে যুক্ত বর্ণগুলো বের করে রাখবে এবং দেখে বিভাজন করার চেষ্টা করবে। যদি কোনোটাতে তোমরা আটকে যাও বা অসুবিধা তোমাদের কাছে মনে হয়, আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে ডায়েরিতে, অবশ্যই ফোন করে জানাবে। আচ্ছা, এখন আসো আমরা কিছু ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর দিব। তোমরা সবাই প্রস্তুত? দেখি তো তোমরা কেমন পারো। এতক্ষণ যে পাঠটি এত মজা করে আমি শোনালাম, দেখি তোমরা কেমন পারো।
এখানে বলা হয়েছে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে কি হয়, বলো পারবে? হ্যাঁ পারবে। এখানে দেয়াই আছে কি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন। রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন। বদ্রীনাথকে কোন প্রাণীটি কামড়ালো বলো তো দেখি? বদ্রীনাথকে কে এসে কামড়ে দিল? কুকুর। আর বদ্রীনাথের কি হলো? বদ্রীনাথের কি হলো? হাইড্রোফোবিয়া, যাকে কি বলে? জলাতঙ্ক বলে। দেখেছো তোমরা? দেখো বইয়ের কিছু প্রশ্ন যেগুলো দেয়া আছে, প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই বইয়ের ভিতর থেকেই দেখবে। তেমনি এই অবাক জলপান পুরো নাটিকাটির মধ্যে যে বিষয়টি পথিকের কাছে, যে বিষয়টি নিয়ে আমরা মূলত সুকুমার রায় আমাদেরকে দেখিয়েছেন, সেটা হচ্ছে কি অবাক জলপান। এই জল পান করতে গিয়ে পথিকের যে কত বিড়ম্বনায় পড়তে হয়েছে তোমরা তো তা দেখেছো, তাই না? আসো সেটা নিয়ে আমরা আজকে কথা বলি। একটি প্রশ্ন, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের কি অবস্থা হয়েছিল বলো তো দেখি? এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন। কি বললাম? জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের কি অবস্থা হয়েছিল ব্যাখ্যা করবে। একটু চিন্তা করো, যেহেতু 4 নম্বরের প্রশ্ন, একটু চিন্তা করে পরে আমাকে উত্তর দাও। বই খুলেছো? দেখেছো? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে প্রশ্নটি যদি ভালোভাবে উত্তর করতে চাই আমরা, তাহলে পুরো নাটিকাটি পড়ার পরে আমাদের ধারণাটি স্পষ্ট হয়ে যাবে। এই নাটিকাটির আলোকে আমরা এই উত্তরটি খুব সুন্দরভাবে কি খাতায় লিখতে পারবো। সবাই তাহলে খাতা কলম নিয়ে রেডি? আচ্ছা আগে আমাকে বলে নাও। দেখো আমি জানি তোমরা দেখেছো, একটু খেয়াল করো। আমি বলছি জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের কি অবস্থা হয়েছিল। আমরা কি দেখেছি এখানে? পথিকে খুবই কি জলের তেষ্টা পেয়েছে, কিন্তু কোথাও সে জল পাচ্ছিল না। ঝুড়িওয়ালার কাছে, বৃদ্ধর কাছে, মামার কাছে যতবার জল চাইতে গেল বারংবার বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি হলো, তাই না? এদিকে কি পথিকের জলের তেষ্টায় গলা শুকিয়ে কাঠ পর্যন্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর জল পাচ্ছিল না। তাহলে কি এটা একটা বিড়ম্বনা না পথিকের জন্য? লিখতে পারবে গুছিয়ে? হ্যাঁ তোমরা লিখতে পারবে। ভালোভাবে আগে নাটিকাটি বাসায় আরো 2 বার পড়বে, তারপর সুন্দর করে খাতায় লিখে আপাতত কি আম্মুকে বা বাবাকে বা বোন বাসায় বড় যারা আছে আপুরা তাদেরকে দেখাবে। স্কুল খুললে অবশ্যই আমরা সেটা খাতা থেকে দেখে নেব, ঠিক আছে? এখন যেহেতু নাটিকাটি শেষ আমরা আজকে করেছি, আজকের ক্লাসের মধ্যে নাটিকাটি শেষ হলো, এখান থেকে বইয়ের তোমরা যেটা দেখে নিবে 3 নাম্বার দেখো শূন্যস্থান পূরণ রয়েছে, 5 নাম্বারের ঠিক উত্তর দিতে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তোমরা এগুলো বাসায় সুন্দরভাবে পড়ে নিবে। এছাড়াও কিছু কথা আজকে তোমাদের উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে যে 5ম শ্রেণীতে আমাদের দেখা যায় যে যুক্ত বর্ণের পাশাপাশি আরেকটা জিনিস একটু সমস্যা হয়। সেটা কি বলতো? অনেক পড়ার পরও মনে হয় পাচ্ছি না, ভুলে যাচ্ছি। কি? বিরাম চিহ্ন। আর তোমরা কি জানো যে বিরাম চিহ্ন তুমি যদি সুন্দরভাবে ঠিকঠাক ভাবে খাতায় যদি উপস্থাপন করতে চাও, তাহলে কি করতে হবে? একটি ছোট্ট কাজ করতে হবে। তোমাকে কি করতে হবে? বারবার বিভিন্ন গল্প বা কবিতা থেকে অনুচ্ছেদ বেছে বেছে নিয়ে বারবার সেটাতে বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে। তুমি যত বেশি অনুশীলন করবে, বিরাম চিহ্নের উপর চর্চা করবে, তত তুমি ভালো বিরাম চিহ্ন কি প্রয়োগ করতে পারবে। হ্যাঁ, তবে তোমার কিছু নিয়ম তো জানতেই হবে। আর অবাক জলপান তোমাদের বিরাম চিহ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প, খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। কারণ দেখো আমরা যখন বিরাম চিহ্ন তোমাদেরকে ক্লাসে পড়িয়েছিলাম কিন্তু বন্ধের আগে, তাই না? তখন কি বলতাম? তোমাকে যদি কেউ বলে যে কেমন আছো তুমি, তাহলে কি সেখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে না? বা একটা সুন্দর একটা ছবি দেখে বললো, তুমি দেখে অবাক হয়ে গেলে যে বাহ কি চমৎকার দৃশ্য, বাহ কি চমৎকার দৃশ্য, দেখো আমি কিন্তু বিস্মিত হয়ে যাচ্ছি বা অবাক হয়ে যাচ্ছি। সেখানে কিন্তু আমি বুঝতে পারি যে কোন চিহ্নটি হবে, বিস্ময়সূচক চিহ্ন হবে, তাই না? বা আমি যখন তোমাদেরকে বললাম যে পদ্মা, মেঘনা, যমুনা, এই নিয়ে এরকম মানে একটা শব্দ, অর্থাৎ একটি শব্দের পর পর যখন আরেকটি শব্দ আমরা বসিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা কি করি?
কমা দিয়ে দিই না পরপর কোনো শব্দ ব্যবহার হলে, বা সম্বোধন সূচক শব্দের পরেও তো আমরা কমা দিই, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে খুব ভালোভাবে পড়িয়েছিলাম। তবে এই অবাক জল্পনে যেটা নতুন আমরা দেখেছি, এখানে কিছু কোলনের ব্যবহার আছে। দেখো তোমরা, এই যে পথিক, পথিক দিয়ে কোলন, মামা দিয়ে কোলন, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি? এই পুরো অবাক জল্পনটা কি নাটিকা না? অর্থাৎ নাটকের ক্ষেত্রে কোনো সংলাপ শুরু হওয়ার আগে সেখানে কি হয়? কোলন বসে। নতুন একটা জিনিস কিন্তু তোমরা আজকে জানতে পেরেছো। আর আমি তোমাদের যেটা বলবো, আজকের ক্লাসের শেষে আমি তোমাদেরকে বাড়ির কাজও দিব। অবাক জল্পন থেকে তোমার ইচ্ছে মতো দুটো কি করবে? অনুচ্ছেদ বেছে নিয়ে সেখানে বিরাম চিহ্ন প্রয়োগ করবে। বিরাম চিহ্ন তুমি যত বেশি খাতায় লিখে লিখে চর্চা করবে, তত তুমি ভালো সেটা সম্পর্কে কি ধারণা রাখতে পারবে। আচ্ছা, এছাড়াও এই অবাক জল্পনের আলোকে কিছু বিপরীত শব্দ নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। সবাই চটপট খাতা নিয়ে রেডি হয়ে যাও তো। খাতা তুলেছ? ঠিক আছে, দেখো এখানে প্রথম যে শব্দটি আমি লিখে এনেছি বৃদ্ধ। মূল শব্দে লিখো বৃদ্ধ। বৃদ্ধ, দেখো কি হবে বিপরীত শব্দ? যুবক। বৃদ্ধ, যুবক। এরপরে লিখেছো? আবারও বলছি, মূল শব্দ বৃদ্ধ, বিপরীত শব্দ হবে যুবক। তারপরে দেখো রোদ। রোদ, মূল শব্দ রোদ, বিপরীত শব্দ কি হবে? বৃষ্টি। বিপরীত শব্দ কি হবে? বৃষ্টি। লিখেছো? সবাই খাতা খোলো, যারা এখনো খোলো নাই খাতা খুলে লিখে ফেলো। আমি আবারও বলছি, বৃদ্ধ বিপরীত শব্দ যুবক, রোদের বিপরীত শব্দ বৃষ্টি। এরপর আরেকটি আছে দুর্গন্ধ। নোংরাওয়ালা জল নিয়ে এসেছিল না মামা তাকে বোঝানোর জন্য। দেখো সেখানে দুর্গন্ধের বিপরীত শব্দটি কি? সুগন্ধ। দুর্গন্ধের বিপরীত শব্দ সুগন্ধ। লিখেছ? দুর্গন্ধের বিপরীত শব্দ সুগন্ধ। লিখে থাকলে পরেরটি দেখো পরিশ্রুত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিপরীত শব্দ, পরিশ্রুত। মূল শব্দে লিখো পরিশ্রুত। বিপরীত শব্দ কি হবে? অপরিশ্রুত। দেখো বিপরীত শব্দে আসবে অপরিশ্রুত। লিখেছো? মূল শব্দ পদার্থ। দেখো পদার্থ, পদার্থ। বিপরীত শব্দে কি আসবে? অপদার্থ। জানি আমার বাচ্চারা অনেক ভালো, তাই না? তোমরা সব সময় ক্লাসে কিন্তু মনোযোগ দিয়ে কথা শোনো, আমি যা বলি তাই তোমরা করে ফেলো। আজকেও কি তার ব্যতিক্রম নয়। সবাই কি লিখেছো? লিখে থাকলে এখন আরেকটি কথা সবাই খেয়াল করে শোনো। অবাক জল্পন নাটিকাটি কার লিখা? বলতো? সুকুমার রায়। সুকুমার রায় কিন্তু আরো অনেক মজার মজার গল্প লিখেছেন, তোমরা জানো? তার কিছু গ্রন্থ আছে, আবোল তাবোল, হযবরল, এগুলো তার কি অমর সৃষ্টি। আমি দেখো বোর্ডে লিখে রেখেছি, সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1923 কি খ্রিস্টাব্দে। এগুলো তোমরা খুব ভালো করে দেখবে। যদি আজকের ক্লাসটি আবার পুনরায় বলতে চাই, তাহলে একটি কথাই বলার আছে, অবাক জল্পন পুরো নাটিকাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখান থেকে তোমরা বিরাম চিহ্নটি খুব ভালোভাবে দেখবে এবং বাসায় চর্চা করবে। আজকের ক্লাসে আমরা প্রথম থেকে যা দেখেছি, কি কি পড়েছি দেখো, আলোচ্য বিষয় দেওয়া আছে। দ্বিতীয় দৃশ্য পাঠ করেছি, শব্দের অর্থ পড়েছি, বই থেকে কিছু শব্দের অর্থ পড়েছি, এছাড়াও অতিরিক্ত শব্দের অর্থ আমরা দেখেছি। প্রশ্ন তো দেখলাম, যুক্ত বর্ণ শিখেছি আমরা। বিপরীত শব্দ সবাই কি খাতায় লিখেছো না? বিরাম চিহ্ন নিয়ে কথা বলেছি। তাহলে এখন আরেকটি জিনিস নিয়ে নাও তো। এখন তোমরাই বলো কি বাকি আছে? হ্যাঁ, ধরতে পেরেছো। আমরা এখন বাড়ি কাজ নিব। বাড়ি কাজ আমরা একটু বেশি করে নিব, তাই না? কারণ বন্ধের মধ্যে আমরা অফুরন্ত সময় পাচ্ছি। পাশাপাশি কি করতে হবে আমাদের? খেলাধুলা, গত ক্লাসে বলিনি, করতে হবে, খেলতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে,
সর্বোপরি কি করোনা ভাইরাসের মধ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং ঘরের বাইরে যাওয়া যাবে না। তো বাড়ি কাজ নিয়ে নাও, সবাই খাতা খুলো আবার। হ্যাঁ, বাড়ি কাজ নিয়ে নাও। আজকে তোমাদের অবাক জলপান থেকে তোমরা যে বাড়ি কাজটি করে রাখবে, প্রথমটি দেখো, জলাতঙ্ক কাকে বলে? জলাতঙ্ক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে আগে পাঠটি পড়বে, দ্বিতীয় দৃশ্যটি পড়ে তারপর উত্তর করবে। জলাতঙ্ক কাকে বলে? লিখেছো? হ্যাঁ, যদি লিখে থাকো দ্বিতীয়টি দেখো। এই যে কি নিয়ে কথা বললাম এতক্ষণ, জানি বিরাম চিহ্ন নিয়ে অনেক কথা বলেছি। সেই বিরাম চিহ্ন থেকে দেখো কি করবে। এই নাটিকাটি থেকে তোমাদের ইচ্ছে মতো দুটো অনুচ্ছেদ নিয়ে তাতে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় অনুচ্ছেদটি খাতায় লিখে রাখবে। আবারও বলছি, এই নাটিকাটি থেকে তোমাদের ইচ্ছে মতো দুটি অনুচ্ছেদ নিয়ে তাতে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় অনুচ্ছেদটি খাতায় লিখবে। দেখবে তোমাদের জন্য কি বিরাম চিহ্নটি অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। বিরাম চিহ্ন যত করবে তত তুমি কি শিখতে পারবে। এখন আমরা আজকে পাঠ্য বই ভিত্তিক যে নাটিকাটি তোমাদের পড়ে শোনালাম, অবাক জলপান। দেখো, আমরা তো বইয়ের পাশাপাশি কি করে যাই, তোমাদেরকে পাঠ্য বই বহির্ভূত কিছু অনুচ্ছেদ পড়াই না, পড়িয়ে থাকি। কিন্তু তা আমার যেটা ছোট্ট উপদেশ তোমাদের জন্য, বা অভিভাবক যারা আছেন তারা একটু খেয়াল করে শুনবেন। আপনারা অবশ্যই ওদেরকে, আমি চেষ্টা করব ক্লাসে, আগামী ক্লাসে ওদেরকে বাড়ির কাজ দিয়ে দেওয়ার জন্য পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদ গুলো, আমরা একটি বই কথা ক্লাসে বলেছিলাম, ওই বই থেকে দেখে দেখে যদি ওরা মডেল গুলো বা ওখানে বিভিন্ন অনুচ্ছেদ দেওয়া আছে পাঠ্য বই বহির্ভূত, ওরা যদি সেই অনুচ্ছেদ গুলো যদি যত বেশি বাসায় অনুসরণ করবে বা চর্চা করবে, তত কিন্তু সেই অনুচ্ছেদ গুলো তারা সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবে। সেই অনুচ্ছেদটিতে কিন্তু 3টি প্রশ্ন থাকে 5 নম্বর করে, 3টি প্রশ্ন থাকে 5 নম্বর করে। সেই 5 নম্বরের প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী সুন্দরভাবে উত্তর করতে চায়, তাহলে কিন্তু তার সেই বিভিন্ন বই থেকে পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদগুলোর চর্চার কোনো বিকল্প নেই। তো যে বাড়ি কাজগুলো তো আমরা দিয়েছি সেগুলো তো করবেই, পাশাপাশি ওগুলো একটু ভালোভাবে যাতে তারা যাতে করতে পারে, আপনারা একটু সেদিকে লক্ষ্য রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা, তোমরা সবাই সুস্থ থাকবে। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আমরা যাতে আবার তোমাদেরকে আমাদের ক্লাসের মধ্যে ফিরে পাই। বিশ্বাস করো, আজকে এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, ক্লাস পুরোটাই ফাঁকা, তোমাদের জন্য মনটা বেশ কাঁদছে, কারণ শিক্ষার্থীরা কি ক্লাসের প্রাণ। আজকে সেই তোমরাই আমাদের ক্লাসে নেই, আমাদের কি ভালো লাগে তোমাদেরকে ছাড়া ক্লাস নিতে? তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সচেতন থাকবে, আর আমরা সবাই আল্লাহর কাছে কি অশেষ প্রার্থনা করব যাতে আমরা করোনা ভাইরাস থেকে অতি শীঘ্রই কি রক্ষা পেতে পারি, তাই না? সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।